গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝখানে। তো এর আগের দিন আমরা দেখিয়েছি যে কলকাতা থেকে সে গুয়াহাটি এবং গুয়াহাটি পুরো সাইট সিনটা দেখিয়েছি। তো আজকে গুয়াহাটি থেকে আমরা শিলং যাব। তো শিলং যাওয়ার পথে যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা কভার করতে করতে যাব। তো তার মধ্যে প্রথমেই রয়েছে হোমিয়ন লেক, তারপরে রয়েছে ডন বস্কো মিউজিয়াম, আর রয়েছে নর্থ ইস্টের সব থেকে বড় ক্যাথিড্রাল চার্চ। তো এই কটা আজকে দেখবো, সাথে আরও কিছু কিছু ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো কভার করে আমরা আজকে শিলংয়ে যাব। শিলংয়ে নাইট স্টে করবো। এখানকার লোকাল কিছু ট্যুরিস্টরা রয়েছে যারা গুয়াহাটি থেকে পুরো ট্যুরটা করে, গুয়াহাটি থেকে শিলং নিয়ে গিয়ে আবার রিটার্ন আসে গুয়াহাটিতে, বা পুরো কাজিরাঙা নিয়ে যায়, আবার কাজিরাঙা থেকে রিটার্ন, মানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আবার গুয়াহাটিতে রিটার্ন করে। তো আমরা সেরকম ছিলাম না, আমরা পুরোটাই মানে যেখানে যাব সেখানে সেদিনকে নাইট স্টে করবো, করেছে তাতে আমরা সময়টাও বেশি পাবো। এখন ঘড়ির কাটায় 6টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে, কেন অনেকটা যেতে হবে আজকে, আর কয়েকটা যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো দেখবো, তো সেখানেও টাইম লাগবে। সেই জন্য সকাল সকালে বেরিয়ে পড়েছি। তো আজকে সারাদিনটা বেশ সুন্দরই যায় মনে হচ্ছে, কারণ হচ্ছে সেরকম খুব একটা রোদও নেই, আবার মেঘলাও নেই, মানে মিডিয়াম রয়েছে রোদটা। তো খুব সুন্দর আবহাওয়া। আর এখানে রাস্তার ধারে কি সুন্দর চীনামাটির সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের সায়েন্স সিটির এখানেও কিন্তু এরকম ধরনের অনেকগুলো দোকান আছে, 2-3টে। তো সায়েন্স সিটি দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু আমরা দেখতে পাই, তো সেম জিনিস আমরা ওখানেও দেখলাম। এখান থেকে শিলং দেখাচ্ছে এখনো 81 কিলোমিটার বাকি। তো আমরা যাই, যেতে যেতে দেখি। আর এখানে শিলংয়ে যাওয়ার জন্য আমাদের গাড়ি পড়েছে 5,000 টাকা করে। তোমরা গাড়ি নেওয়ার সময় বার্গেনিং করে নেবে, কারণ আমাদের কাছেও চেয়েছিল প্রায় 7,000 টাকা পার ডে। তো সেখানে বার্গেনিং করে আমরা 5,000 টাকা এসছে। তো ওখানে অনেক গাড়ি পাবে। এছাড়াও বাস আছে, সরকারি বাস, যেটা তোমার 300-350 টাকা করে পার ডে নেয়, বিভিন্ন স্পট ঘোরায়, ঘুরিয়ে আবার গুয়াহাটিতে রিটার্ন নিয়ে যায়। তো সেরকম বাসও রয়েছে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম সেই জন্য আর বাস নিই না, আমাদের একটা গাড়িতেই হয়ে গেছে। আর একটা জিনিস সব থেকে বড়, যেটা এখানে খাবারের প্রচুর দাম। যেমন গুয়াহাটিতে খুব সস্তায় খাবার পাওয়া যেত, বাট এখানে সেটা পাওয়া যায় না, এখানে প্রচুর দাম নেয়। আর এখানকার ওয়েদার নিয়ে তো কিছু বলারই নেই, খুব সুন্দর ওয়েদার। সবে সকাল শুরু, মানে যাওয়া সবে শুরু হয়েছে, এখন অনেকটা পথ বাকি। আমাদের শিলং যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। তো একটা পেট্রোল পাম্পে চলে এসে গাড়িতে তেল ভরতে হবে, কারণ অনেকটা রাস্তা, কোথায় পাম্প আছে না আছে দরকার নেই। উনি প্রথমে তেলটা ওই জন্য ভরে নিচ্ছে। তো এই সুযোগে আমি আর ভাই একটু এদিক ওদিক ঘুরবো। তো পেট্রোল পাম্পটা খুব সুন্দর জায়গায়, মানে পাহাড় কেটে, পেছন দিকটা পাহাড়টা কেটেছে, কেটে পাম্পটা বানিয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, একটু এদিক ওদিকটা ঘুরে নি যতক্ষণ উনি তেল ভরছেন। এদিকে ফটো তোলার জন্য আমার ভাই সেই পাহাড় যেটা কাটছিল তার উপরে উঠে পড়েছে। তো ওকে আমরা নামালাম, কারণ হচ্ছে অনেক দূর যেতে হবে। তো বেরিয়ে পড়লাম ওখান দিয়ে নাবি আর ফটো তুলে। তো খিদেও পাচ্ছে, তো আমাদের ড্রাইভারদাকে বলেছি সামনে কোনো রেস্টুরেন্ট দেখলে বা এখানে ধাবা দেখলে যেন দাঁড় করায়, খুব খিদেও পেয়েছে, খেতেও হবে। তো আর এদিকে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দৃশ্য। অলরেডি পাহাড়ে ওটা শুরু করে দিয়েছি আমরা। আর যেটা তখন বলছিলাম যে এই মেঘালয় ট্রিপে যদি কেউ আসো, তারা অবশ্যই খাবার ক্যারি করবে, শুকনো খাবার। কারণ হচ্ছে খাবারের প্রচুর দাম এখানে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে দুপুরে যদি লাঞ্চ করতে যাও তাহলে কিন্তু অনেকগুলো জায়গায় স্কিপ করে যেতে হবে, কারণ হচ্ছে খাবারের দোকান খুব দূরে দূরে। তো ওখানে খেতে গেলে কিন্তু টাইম চলে যাবে, তাহলে কিন্তু অনেকগুলো জায়গা মিস হয়ে যাবে। তো সেই কারণে, যেহেতু আমার আসার কিছুদিন আগে আমার একটা বন্ধু এসেছিলো, আমি বলেছিল, তাই জন্য আমরা সব খাবার নিয়ে গেছিলাম, শুকনো খাবার। তো সেই কারণে আমরা কি করেছিলাম, দুপুরবেলা খাবারগুলো
স্কিপ করে যাচ্ছি। কালকেও তাই করেছিলাম, দুপুরের খাবারটা স্কিপ করে গেছি, রাতে গিয়ে ভারী খাবার খাচ্ছি। আজকেও তাই করবো, সেই জন্য শুকনো খাবার ব্যয় করে নিয়েই এসছি। আর খাবারের এখানে প্রচুর দাম, প্রচুর। মানে গুয়াহাটিতে যেরকম 60 টাকা 100 টাকাতে খাবার পাওয়া যায়, এখানে 100 টাকাতে কোনো খাবারই নেই। আর আর এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে হচ্ছে অরুণাচল। তা আমরা সোজা যাব না, সোজা গেলে অরুণাচল, আমরা একটা ব্রিজের নিচ থেকে ডান দিকে ঢুকে যাবো, তো ওখান দিয়ে গেলে শিলং। কি সুন্দর, একদিকে পাহাড় একদিকে রাস্তা, অসাধারণ লাগছে। আর যেহেতু খুব একটা রোদ ওঠেনি, তার জন্য ওয়েদারটাও খুব ভালো, হালকা হালকা ঠান্ডা লাগছে। আর আমরা এখন প্রথমে যাবো হচ্ছে অমিয়ন লেক। ওখানে গিয়ে বোটিং এর ব্যবস্থা রয়েছে, বোটিং যদি পাই করতে চেষ্টা করব করার, যদি করতে পারি তাহলে ওখান থেকে বোটিং করব, করে ওখান থেকে বেরিয়ে আসবো। আর অমিয়ন লেকে আমি জানি না, আমাকে ড্রাইভার দাদা বললো এখানে নাকি অনেক হিন্দি সিনেমার শুটিং হয়েছে। আসলে এত সুন্দর জলের রং আর এত সুন্দর ভিউ যে ওখানে প্রচুর শুটিং হয়েছে হিন্দি সিনেমার। তো যাই আমরা, তার আগে একটু কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা একটা ধাবায় চলে এসেছি, পুরো ভেজ এখানে। এখান থেকে আমরা দেখি কি খেতে পারি। তো আমি নিয়ে নিয়েছি আলুর পরোটা, এক পিস 100 টাকা। এখানে একটা আলুর পরোটা এক পিস 100 টাকা। কিন্তু খেয়েছি, একটাতে পেট ভরে গেছে। দামটা প্রথমে বলেছিলাম খুব কস্টলি, আমাকে বলেছিল। তো আমরা একজনে একটা করে আলুর পরোটাই খেয়েছিলাম। খেয়ে বেশিক্ষণ টাইম নিইনি, কেন বেরাতে হবে, অনেকটা রাস্তা রয়েছে। তো বেরিয়ে গেলাম। আর রাস্তার এদিকে ওদিকে পাহাড় কাটার কাজ চলছে, কারণ রাস্তাটা চওড়া করে বলে। প্রচণ্ড রাস্তায় ধুলো রয়েছে, যেহেতু রাস্তার পাহাড়গুলো কেটে কেটে কাজ করছে। এই দেখতেই পাচ্ছ তোমরা সব, এগুলো সব পাহাড় কেটে কাজ হবে বলে, পাহাড় কেটে সব রাস্তা হবে, তাই জন্য চারিদিকে কাজও চলছে। কিন্তু মাঝে মাঝে যা রাস্তা পড়ছে পুরো একদম মাখনের মতো, মাখন। মানে দাদার চোখ বন্ধ করে 80-90-তে টানছে, 100 কোনো ব্যাপারই না, এরকম রাস্তা। রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। আর দাদা বলছিল যে এখন নাকি অফ সিজন, এই সিজনটা, তো সেই কারণে সেরকম খুব একটা ভিড়ভাড়ও নেই। তো সেই কারণের জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই। তো সোজা চলে গেলে অরুণাচল এয়ারপোর্ট এইগুলো রয়েছে। আর আমরা ডান দিকে চলে যাব, ডান দিকে গেলে শিলং। এই যে ফ্লাইওভারটা রয়েছে, এটার উপর দিয়ে চলে গেলে অরুণাচল এয়ারপোর্ট এই সবগুলো পেয়ে যাবে। আর আমরা ডান দিকে ঢুকে যাব, সেখান দিয়ে অমিয়ন লেকটা হয়ে আমরা চলে যাব হচ্ছে শিলংয়ের জন্য। ডান দিকে এই ব্রিজটা টপকালেই নাকি অমিয়ন লেক শুরু হয়ে যাচ্ছে, দাদা বলল। একদমই তাই। ব্রিজের দুপারে যে এই যে এটার ডান দিক বাঁ দিকের যে জলের এগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অমিয়ন লেক। তবে আমরা পুরোটা ঘুরে যেতে হবে, একটা বললো ছোটখাটো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। জঙ্গল বলা যায় না ঠিক, ওটা আসলে অনেক গাছপালা লাগানো রয়েছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। বেশ ছাওয়া পড়েছে, এত বড় বড় গাছ থাকার জন্য রাস্তাটায় বেশ ছাওয়াও পড়েছে। তো আমার ডান দিকে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেই লেক।
বা একটা সুন্দর কি সুন্দর গাছের গুড়ি দিয়ে একটা গেট করা রয়েছে পুরোনো দিনের ডিজাইন করে। তো সামনে টিকিটের ব্যবস্থা আছে, সামনে টিকিট করতে হবে ঢোকার জন্য, দেখি কত করে টিকিট নেয়। সেই যে বসে আছে উনি মনে হয় টিকিট নেবে মনে হচ্ছে, একদমই তাই, ওনার টিকিট নিতে হবে। এখানে 50 টাকা করে টিকিট ছিল। এখানে গাড়ি পার্কিং করতে হবে, গাড়ি পার্কিং করে আমাদের এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে পুরোটা। লেকটা সুন্দর হাওয়াও দিচ্ছে। মা, মেসো আর মাসি 3 জন মিলে সামনে এগিয়ে যাচ্ছে, আমি আর ভাই পেছন পেছন যাচ্ছি। একটু এদিক ওদিকে ছবি তুলতে তুলতে যাচ্ছি বলে আমরা একটু পেছনে চলে এসেছি। খুব সুন্দর জায়গা। ওই সামনের নিচের ওইগুলো তো ফটোশুট করার জন্য বা গিয়ে চারিদিক দেখার জন্য ওগুলো করা রয়েছে, ওখানে কেউ চাইলেও যেতে পারো। তো আমরা নিচে নামলাম না, আমরা একেবারে লেকের পাড়ে চলে যাবো। ধার দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর করা, যেহেতু বড় বড় গাছ লাগানো আছে তার জন্য পুরো রোদটাও পড়ছে না। তো এই যে সামনের দিকে দেখি কি আছে না আছে। এই রাস্তা ধরে যেতে হবে পুরো নিচে অব্দি যাওয়ার জন্য, যেখানে বোটিং করে। তো ওখানটায় যাব এখান দিয়ে হেঁটে হেঁটে। আর মেঘালয়ে যারা প্রোগ্রাম করছে তারা যদি হাঁটতে না পারো তাহলে মেঘালয়ে প্রোগ্রাম করো না। কারণ হচ্ছে এখানে 1 কিলোমিটার হাঁটাটা কোনো ব্যাপার না, মিনিমাম কোনো জায়গায় যেতে গেলে 100 সিঁড়ি 200 সিঁড়ি 1 কিলোমিটার এমনি হাঁটতে হচ্ছে। কেউ যদি ভাবো যে অল্প হাঁটায় কোথাও যাবে, সেরকম কোনো জায়গাই এখানে নেই। তো খুব সুন্দর জায়গাটা, হেঁটে যেতে ভাল লাগছে বলবো না, বাট কারো যদি পায়ের সমস্যা থাকে তো আমার মতে মেঘালয় প্রোগ্রামটা না করাই তাদের জন্য ভালো। কারণ আমরা গাড়িটা রেখেছি কত দূরে, বাট এখনো হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে পুরোটা যেতে হবে। এখানে বোধহয় বিকালবেলা করে বোটিং করায়, তো সেই সব বোট ফোটগুলো সব রাখা রয়েছে। এতক্ষণ পর নিচ অব্দি এলাম এতটা হাঁটার পরে। তো এবার যাব আমরা যেখানে বোটিং করে। বাট সত্যি খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর লাগছে পুরো লেকের চারিদিকের ভিউটা। তো আমি তো নেবেছি, ভাইও নেবেছে, আর মা, মাসি, মেসো ওরা 3 জন উপরে দাঁড়িয়ে রয়েছে। তো ওদেরকেও ডাকছি, ওরা আসছে না। সেই উপরে দাঁড়িয়ে রয়েছে তারা, ওদেরকে বলছি নামতে, তারা নামছে না। আর দেখি বোটিং এর ওদিকটা, যে বোটিং কি করা যায় না যায় দেখি। এখানে বোটিং 1500 টাকা করে নিচ্ছে একটা বোট। 10 জন গেলেও 1500 টাকা, 2 জন গেলেও 1500 টাকা। তো যদি কেউ সিঙ্গেল যাও বা 2 জনে যাও, তারা চেষ্টা করবে যে কোনো একটা গ্রুপের সাথে যাবার, না হলে 1500 টাকা তোমাদেরকে দিতে হবে, দিয়ে বোটিং করতে হবে। তো আমি একটু বোটিং করে নিই, আর তোমরা একটা মিউজিকের সাথে বোটিংটা একটু এনজয় করো। দেখো চারিদিকের সৌন্দর্যটা কত সুন্দর লাগে না লাগে। তো বোটিং মোটামুটি শেষ, পুরো লেকটাকে 1 চক্কর ঘোরালো। এবার আমাদের নামিয়ে দেবে।
তো 1500 টাকা, 10 জনের 1500 টাকা লাগবে, মানে পার হেড 150 টাকা করে। তো এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। এখান দিয়ে যাওয়ার জন্য আবার অতটা হেঁটে আমাদের যেতে হবে, মানে কতটা হাঁটা ভাবো। তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে গিয়ে এখান থেকে আমরা যাবো ডন বস্কো মিউজিয়াম, আর ওখান থেকে ক্যাথিড্রাল চার্চ, যেটা নর্থ ইস্টের সব থেকে বড় ক্যাথিড্রাল চার্চ। আর রাস্তা খুব সুন্দর, রাস্তার কাজ হচ্ছে ঠিকই, বাট রাস্তাগুলো যেখানে কাজ হচ্ছে না জায়গাগুলো সত্যিই খুব সুন্দর। এত সুন্দর রাস্তা, মানে একবার ভিউটা দেখো চারিদিকের যে রাস্তার দুধারের যে এটা, শুধু দেখো রাস্তাগুলো কি সুন্দর সোজা চলে গেছে, দেখতেও সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডন বস্কো স্কুল, মানে স্কুল বলাটা ভুল হবে, ওটা মিউজিয়াম। পাশে আশেপাশে স্কুলটা রয়েছে। তো দুপুর অনেকটাই হয়ে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো কিছু খেতে হবে, যেহেতু আমরা বলে দিয়েছিলাম আমরা লাঞ্চ দুপুরে বাইরে করব না। তো সেই কারণের জন্য ব্যাগে মুড়ি, বিস্কুট, ছাতু এগুলোই নিয়ে গেছিলাম। তো এগুলো দিয়ে লাঞ্চটা করে নেবো, কারণ হচ্ছে এখানে প্রচুর টাকাও লাগছে খেতে, আর টাইমটাও সেরকম পাওয়া যাতে না নষ্ট হয়, গাড়িতে যেতে যেতে খাওয়াটা হয়ে যায়, সেই জন্য গাড়ির খাবারই খেয়ে নিলাম। তো আমরা একটু কিছু লাঞ্চ করে নিই, ততক্ষণ তোমরা রাস্তার মজা নাও, দেখো কত সুন্দর রাস্তা। আমরা প্রায় এসে গেছি ডন বস্কো মিউজিয়ামের কাছাকাছি। এই দুধারে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো সব স্কুল, আর সোজা গেলে মিউজিয়ামটা পড়বে, দেখা যাচ্ছে এখান থেকে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যে সোজা যে বিল্ডিংটা ওটাই হচ্ছে মিউজিয়াম। তো আমরা এসে গেছি, তো মিউজিয়ামটার ভেতরটা ঢুকছি। তো এখানে প্রথমে টিকিট কাটতে হবে, এখানে 100 টাকা করে টিকিট আছে। তো টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো ওই যে টিকিট কাউন্টার খুব সুন্দর সাজানোও রয়েছে। তো প্রথমে টিকিটটা কেটে নিই, তারপর দেখি ভেতরে যাব। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু এখানে ভিডিও অ্যালাউ নেই। তো তার জন্য আর আমরা কিছু করার নেই, ভেতরে কোনো ভিডিও আমি ফুটেজ দেখাতে পারবো না। কিন্তু যে ভেতরে অ্যালাউ না থাকলে বাইরেটা দেখুন, এই ছাদে আসার পরে, মানে বিল্ডিংটার ছাদে এখানে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। এখান থেকে এটা হচ্ছে বললো শিলংয়ের সব থেকে উঁচু বিল্ডিং। এখান থেকে পুরো শিলং সিটিটা দেখা যায়, দেখতেই পাচ্ছে চারিদিকে। আর নিচে সে বাচ্চাদের দিয়ে প্যারেড করাচ্ছে স্কুলে, এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে। আর এখান দিয়ে পুরো শিলং সিটিটা দেখা যাচ্ছে এপার থেকে, পুরোটা মানে এটা হচ্ছে শিলংয়ের সব থেকে উঁচু বিল্ডিং, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা পুরো গ্রিল দিয়ে ঘেরা আছে যাতে কেউ পড়ে টরে না যায়, তার জন্য। আর দেখতে সত্যি খুব সুন্দর লাগছে এখান থেকে এই জায়গাটায়। তো আমরা মিউজিয়ামের ভেতরে মেনলি রয়েছে হচ্ছে ওখানকার জনবসতি কিরকম ছিল আগে, কি করতো, মানে আদিম যুগের সব কিছু রয়েছে। আর ম্যাপ রয়েছে, ডন বস্কো স্কুলের ম্যাপ রয়েছে, ওখানকার আসামের ম্যাপ রয়েছে, এইসবই রয়েছে মূলত ওখানে। এবার আমরা বেরিয়ে গেছি এখানে ডন বস্কো মিউজিয়াম থেকে। এবার যাবো হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, যেটা নর্থ ইস্টের সব থেকে বড় ক্যাথিড্রাল চার্চ বলছে সবাই। তো দেখা যাক যাই। আর এখানে কাছাকাছি কিছু নেই, মানে যেখানেই যাবো না কেন মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট দূরে দূরে সব এক একটা স্পট রয়েছে। তবে যেখানে রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর, একদিকে পাহাড় একদিকে খাদ, সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে জায়গাগুলো। তো এসে গেছি আমরা প্রায় ক্যাথিড্রাল চার্চের কাছাকাছি। মানে কোনো জায়গায় এলে বোঝা যাচ্ছে কোনো চার্চ বা মিউজিয়ামের আশেপাশে ঢুকলে ওখানে জনবসতি, আর বাদবাকি জায়গাটা পুরোটাই পাহাড়, মানে বোঝা যাচ্ছে যে লোকেশনের কাছাকাছি এসে গেছি। তখন এটা একটা মার্কেট, ছোটখাটো মার্কেট এখানকার।
এটা হচ্ছে নর্থ ইস্টের সব থেকে বড় ক্যাথিড্রাল চার্চ। চার্চটা একবার বড়টা দেখো কতটা বড়, এমনকি চার্চের ওপরেও 4 চাকা মানে লোকাল যারা রয়েছে বা এই খ্রিস্টান ধর্মের যারা রয়েছে চার্চ ফার্চে এসছে বা স্কুলে এসছে তাদের গার্জিয়ানরা গাড়ি ফাড়ি পর্যন্ত পার্কিং করেছে, ওপরে সে দেখা যাচ্ছে। বাট ভেতরে ভিডিও অ্যালাউ নেই চার্চের ভেতরে, তাই জন্য ভেতরে ভিডিওটা দেখাতে পারলাম না। ওপরে যাবো না কারণ ওখানে কিছু নেই, ওপরে শুধু গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে পুরো ছাদটা। আর আমার উল্টো দিকে মানে যে পেছনে যে চার্চটা তার ঠিক উল্টো দিকে চার্চের এরিয়ার জায়গা রয়েছে ওখানেও। তো খুব বিশাল বড় চার্চ, বিশাল বড় চার্চ, মানে হেঁটে দেখতে গেলে মোটামুটি 15-20 মিনিট লাগে পুরোটা, শুধু যদি হাঁটি রাউন্ড দিয়ে যদি হেঁটে নিই তাহলেও মানে এতটাই বড়। তো চার্চ দেখে আমরা বেরিয়ে আসছি। এবার শিলংয়ে হোটেলের জন্য বেরিয়ে ভেবেছিলাম রাত হয়ে যাবে, কিন্তু না, বিকেলই আমাদের ঢুকিয়ে দিয়েছে। আর একটা লেক আমরা যেতে পারিনি, সেটা বন্ধ ছিল। আমাদের এখান থেকে বেশি দূর না, বাট ওটা বন্ধ, কোনো কাজ চলছে বোধহয়, সেই কারণে বন্ধ আছে লেকটা। তো এসে গেছি আমাদের হোটেলে, দেখি এখানে রুম ফুম কেন আছে, গাড়ি পার্ক করব তারপর উপরে যাব। তো হোটেলটা সত্যি খুব সুন্দর, জানি না কিরকম কি রেট নেবে, তো দেখা যাক কত কি বলে। খুব সুন্দর হোটেলটা, সাজানো গোছানো বেশ রয়েছে। তো যে হোটেলটা তোমরা দেখলে ওই হোটেলের রেটটা প্রচন্ডই বেশি, বার্গেনিং করে ওনাদের পুরো ফিক্স রেট, ওনারা 1 টাকাও কমাচ্ছেন না। তো সেই জন্য আমরা সেই হোটেলটা নিইনি, আমরা একটা ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা ছিল, সেই রাস্তায় যাওয়ার পর একটা হোটেল পেয়েছি, তো ওখানেই আমরা ছিলাম। তো দেরি হয়ে গেছে, দেখাতে পারিনি। এটা হচ্ছে শিলং যে মার্কেট, যে মার্কেটে এসেছি, পুরো নিউ মার্কেট যেরকম আমাদের কলকাতায় ঠিক সেরকমভাবে সাজানো, চারিদিকে দোকানপাট রয়েছে। তো খুব সুন্দর মার্কেটটা। মানে খুব সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু এই মার্কেটে একটাই সমস্যা, এখানে মানে কয়েকটা দেখলাম রাস্তার ধারে মানে বসে ওপেন নেশা করছে, তো এছাড়া আর কোনো প্রবলেম নেই এখানে। তো ওইটুকানি যা দেখলাম, এছাড়া তো মানে এই জায়গাটা খুবই পরিষ্কার, রাস্তাঘাটও পরিষ্কার, প্রচুর গাড়ির জ্যাম এখানে। তো এখানে সন্ধ্যাবেলা খাবারের দোকান, জিনিসপত্রের দোকান প্রচুর আছে এখানে। তোমরা যারা আসবে তারা এখানে সন্ধ্যাবেলাটা সুন্দরভাবে কাটাতেই পারো, মানে মেল টাইপের বলতে পারো। তো এখানকার লোকাল কিছু খাবো, তাই জন্য চলে এসেছিলাম। কর্ন সেদ্ধ যেটা রয়েছে সেটা খাবো বলে, তো 1 প্লেটই নিয়েছিলাম আমি আর ভাই মিলে খাবো বলে। তো কর্নের মধ্যে প্রথমে বাটার দিয়ে দিল, 2-3 রকমের কি মশলা দিল, বুঝলাম না কি মশলাগুলো, লেবু দিল, আর একটা আমাদের লোকাল এখানকার আচার। বাট আচারটা এখানে সবকিছু তো আচারটা এরা দেয়, মানে আচার ছাড়া কিচ্ছু হয় না এদের এখানে। যাই নেবে আচার, এই চাটনি, এই যেটা দিল, এইগুলো ছাড়া এখানে কিচ্ছু হয় না। তো দেখি 1 প্লেট নিয়েছি কিরকম লাগে, 2 প্লেট নেওয়ার সাহস পেলাম না, কিরকম খেতে হবে না হবে। তো 1 প্লেটই নিলাম। তো আমি আর ভাই তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে নাকি, তো দেখি আমি একবার টেস্ট করে। সত্যি খুব ভালোই বানিয়েছে, খেয়ে যেটুখানি বুঝলাম, ফ্রুট ব্লগার তো নই আমি, তো যেটুখানি বুঝলাম ভালোই বানিয়েছে খেয়ে। তো দেখি আর কি আছে। তো দেখি উল্টো দিকে কি একটা ভাজছে, দেখি ওখানে গিয়ে কি আছে একবার। আর চাউমিন বানাচ্ছে, সেই দেখতে পেয়েছি। দেখি চাউমিন কিরম কি আছে। চাউমিন হচ্ছে 30 টাকা প্লেট। এই চাউমিন, ভেজ চাউমিন 1 প্লেট 30 টাকা। তো আর চাউমিন খেলাম না, রাত হয়ে এসেছিল। তো এই যে রাস্তার ধারে যে স্টলগুলো ছিল, এখান থেকে একটুখানি পরোটা, তরকারি, ডিম এইগুলো দিচ্ছিল, এগুলো খেলাম। তো খেয়ে দিয়ে ফিরবো, সে সময় আচমকা আমার মায়ের মনে পড়লো মোবাইল কোথায়। তো মোবাইলটা মা ব্যাগে রেখেছিল, তো কোনো কারণে ব্যাগ থেকে মোবাইলটা মিসিং হয়ে গেছে। তো কিছু করার নেই, মোবাইলটা মায়ের খুব শখের মোবাইল ছিল, বাবার অনেক স্মৃতি ছিল, তো মোবাইলটা হারিয়ে গেছে। তো কি করব, এবারে থানায় গিয়ে আমরা জিডি করে এসেছি, মোবাইলটা পাবো না জানি, তাও সিডি করে এসেছি সিমটার জন্য। তো আর বেশি কথা বাড়ালাম না, এসব করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি।